এক গভীর আন্তর্জাতিক টানাপোড়েনের আবহে এক সামরিক চুক্তিকে কেন্দ্র করে বিশ্বমঞ্চে এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এক ঐতিহাসিক চুক্তির অধীনে ভারতীয় সেনাবাহিনীর হাতে অত্যাধুনিক সমরাস্ত্র তুলে দেওয়ার প্রক্রিয়া যখন মধ্যপথে, তখনই এক অপ্রত্যাশিত মোড় নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে সৃষ্টি হয়েছে নতুন এক সংকট। এই সংকট শুধু সরবরাহ শৃঙ্খলের জটিলতা নয়, বরং ন্যাটো জোটের অভ্যন্তরে বিভেদ এবং দীর্ঘদিনের মিত্রতার বাঁধনে ফাটল ধরানোর এক ইঙ্গিত বহন করছে। ঘটনার সূত্রপাত হয়েছিল বহু আগে, যখন ভারতীয় সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে এক বিশাল সামরিক চুক্তিতে আবদ্ধ হয়। এই চুক্তি কোনো সাধারণ অস্ত্রশস্ত্রের লেনদেন ছিল না, বরং ভারত তার প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন মাত্রায় উন্নীত করার জন্য $600 মিলিয়ন এক মহাপরিকল্পনা হাতে নেয়। এই চুক্তির মূল আকর্ষণ ছিল 6টি অত্যাধুনিক AH-64E অ্যাপাচি হেলিকপ্টার ক্রয়, যা সামরিক পরিভাষায় ট্যাঙ্ক কিলার হিসাবে বিশ্বজুড়ে পরিচিত। এই হেলিকপ্টারগুলো শুধু আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর ক্ষমতা রাখে না, বরং তাদের বিশেষায়িত নকশা এবং বিধ্বংসী অস্ত্রশস্ত্রের কারণে এরা একাই একটি সাজোয়া বহরের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে সক্ষম। ভারতীয় সেনাবাহিনীর জন্য এই হেলিকপ্টারগুলোর সংযোজন ছিল একটি কৌশলগত পদক্ষেপ, যা দেশের পশ্চিম সীমান্তে, বিশেষত পাকিস্তান সংলগ্ন মরুভূমি অঞ্চলে সম্ভাব্য ট্যাঙ্ক ভিত্তিক আক্রমণ মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল। অ্যাপাচি হেলিকপ্টারের এই ট্যাঙ্ক কিলার উপাধি নিছকই একটি সামরিক পরিভাষা নয়, এটি তাদের অসামান্য যুদ্ধ ক্ষমতার প্রতীক। প্রতিটি হেলিকপ্টার সুসজ্জিত থাকে অ্যাডভান্সড লংবো ফায়ার কন্ট্রোল রাডার সিস্টেম দ্বারা, যা প্রতিকূল আবহাওয়া এবং দৃশ্যমান স্বল্পতার মধ্যেও শত্রুকে নির্ভুলভাবে চিহ্নিত করতে ও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহায়তা করে। এর সাথে যুক্ত থাকে AGM-114 হেলফেয়ার মিসাইল, যা দূরপাল্লার সাজোয়া যান এবং দুর্গ ধ্বংস করতে সক্ষম। হাইড্রো 70 রকেট পডগুলো অসংখ্য রকেট ছোড়ার ক্ষমতা দেয়, যা বিস্তীর্ণ এলাকায় শত্রুর পদাতিক এবং হালকা সাজোয়া যানকে অকার্যকর করতে পারে। এবং সবশেষে 30 মিলিমিটারের শক্তিশালী M230 চেইন গান, যা দ্রুত গতিতে গোলাবর্ষণ করে স্থলভাবে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম। এই সমস্ত অস্ত্রশস্ত্রের সমন্বয়ে অ্যাপাচি হেলিকপ্টারগুলো এক চলমান দুর্গ হিসেবে কাজ করে, যা যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীকে এক অপ্রতিরোধ্য সুবিধা এনে দিতে পারত। প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছিল রাজস্থানের যোধপুর সংলগ্ন নাকতলা বেসকে, যা পাকিস্তান সীমান্তের মরুভূমি অঞ্চলের একেবারে সন্নিকটে অবস্থিত। ভারতীয় সামরিক পরিকল্পনাকারীদের মূল উদ্দেশ্য ছিল এই অঞ্চলে যে কোনো ধরনের আর্মড থ্রেট বা ট্যাঙ্ক ভিত্তিক আক্রমণকে কার্যকরভাবে মোকাবেলা করা। দীর্ঘদিনের ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা এবং পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক ক্ষমতার পরিপ্রেক্ষিতে ভারতের এই পদক্ষেপ ছিল আত্মরক্ষার পাশাপাশি কৌশলগত প্রতিরোধ গড়ে তোলার একটি সুস্পষ্ট ইঙ্গিত। অ্যাপাচি হেলিকপ্টারের এই মোতায়েন পাকিস্তানের সামরিক পরিকল্পনার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করত, কারণ এদের উপস্থিতি ভারতীয় বাহিনীকে মরুভূমি অঞ্চলে দ্রুত এবং কার্যকরভাবে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা দিত। তবে এই উচ্চাকাঙ্ক্ষী সামরিক চুক্তির বাস্তবায়ন শুরু থেকেই নানা বাধার সম্মুখীন হয়। প্রথম দফা ডেলিভারি 2024 সালের মে-জুন মাসে হওয়ার কথা থাকলেও বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে জটিলতা এবং এর উৎপাদন প্রক্রিয়া অপ্রত্যাশিত বিলম্বের কারণে তা বারবার পিছিয়ে যায়। এই বিলম্ব সামরিক পরিকল্পনাকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে, কারণ প্রতিটি দিনের বিলম্বে ভারতের কৌশলগত সক্ষমতা বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছিল। অবশেষে এক দীর্ঘ অপেক্ষার পর 2025 সালের জুলাই মাসে 6টি হেলিকপ্টারের মধ্যে প্রথম 3টি ভারতে এসে পৌঁছায়। এই আগমন ভারতীয় সেনাবাহিনীর জন্য ছিল একটি স্বস্তির নিঃশ্বাস। ডেলিভারির পরপরই ভারতীয় সেনাবাহিনী তাদের 4501 এভিয়েশন স্কোয়াড্রন গঠন করে, যার অধীনে পাইলট এবং গ্রাউন্ড ক্রু সদস্যদের ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অত্যাধুনিক প্রশিক্ষণ সম্পন্ন করে যুদ্ধক্ষেত্রে এই শক্তিশালী মেশিনগুলো পরিচালনার জন্য প্রস্তুত হয়। তারা হেলিকপ্টারগুলো কারিগরি দিক, উড্ডয়ন কৌশল এবং যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় প্রশিক্ষণ গ্রহণ করে, যা তাদের অ্যাপাচের পূর্ণ ক্ষমতা কাজে লাগানোর সক্ষম করে তোলে। সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় ধাপের অবশিষ্ট 3টি হেলিকপ্টার 2025 সালের নভেম্বর মাসে ডেলিভারি দেওয়ার কথা ছিল। এই ডেলিভারি প্রক্রিয়াও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে শক্তিশালী করার জন্য অপরিহার্য ছিল। বোয়িং যুক্তরাষ্ট্রের সেই বিখ্যাত প্রস্তুতকারক সংস্থা তাদের অ্যারিজোনার মেসা গেটওয়ে এয়ারপোর্টে ফিনিক্স মেসের কাছে এই 3টি অ্যাপাচি হেলিকপ্টারকে একটি বিশালাকার কার্গো বিমানে বোঝাই করে ভারতের উদ্দেশ্যে পাঠানোর প্রস্তুতি নেয়। বিমানটি ছিল রাশিয়ার তৈরি একটি অ্যান্টনভ AN-124, যা বর্তমানে ইউক্রেন দ্বারা পরিচালিত হচ্ছে, এক আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক। এই ডেলিভারি প্রক্রিয়ার সময়টি ছিল বিশেষভাবে সংবেদনশীল। ভারত পাকিস্তান সীমান্তে তখন নতুন করে উত্তেজনা বাড়ছে
এবং এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভারতের প্রতি জরুরি সহযোগিতা প্রদর্শনের অংশ হিসেবে এই অ্যাপাচি হেলিকপ্টারগুলো দ্রুত প্রেরণের ব্যবস্থা করছিল। এটি শুধু একটি বাণিজ্যিক লেনদেন ছিল না, বরং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে যুক্তরাষ্ট্রের কৌশলগত অঙ্গীকারের একটি প্রকাশও বটে। তবে এই যাত্রাপথে এক অপ্রত্যাশিত ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের মনে আকর্ষণ করে। ৩০ অক্টোবর এই হেলিকপ্টারগুলো নিয়ে কার্গো বিমানটি যুক্তরাষ্ট্র থেকে উড্ডয়ন করে। প্রথম গন্তব্য ছিল যুক্তরাজ্যে, যেখানে এটি স্বল্প সময়ের জন্য অবস্থান নেয়। এরপর যুক্তরাজ্যে ইস্ট মিডল্যান্ডস এয়ারপোর্ট থেকে জার্মানির আকাশসীমা অতিক্রম করে বিমানটি তুরস্কের দিকে অগ্রসর হয়, যার চূড়ান্ত গন্তব্য ছিল ভারত। সবকিছু যখন পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছিল, ঠিক তখনই তুরস্কের আকাশসীমায় প্রবেশ করার সাথে সাথে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। তুরস্কের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠে এবং সেই হেলিকপ্টার বোঝাই কার্গো বিমানকে তুরস্কের আকাশসীমা ছেড়ে যেতে নির্দেশ দেয়। কোনো প্রকার দ্বিধা বা আলোচনার সুযোগ না দিয়ে তুরস্ক পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে কোনো বিমান কোনোভাবেই ভারতে হেলিকপ্টার ডেলিভারি দেওয়ার জন্য আমাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এই আকস্মিক এবং কঠোর পদক্ষেপ আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ন্যাটো জোটের মধ্যে এক অভূতপূর্ব তোলপাড় সৃষ্টি করে। এটি শুধু একটি বিমানের পথ আটকে দেওয়া ছিল না, বরং এটি ছিল এক স্পষ্ট ভূরাজনৈতিক বার্তা। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই ঘটনাকে পাকিস্তানের প্রতি তুরস্কের বন্ধুত্বের এক যুগান্তকারী নিদর্শন হিসেবে দেখছেন, কারণ তুরস্কের মতো একটি দেশ যারা সাধারণত তার মিত্রগুলোর প্রতি এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করে না, তারা এক্ষেত্রে ব্যতিক্রমী এক অবস্থান নেয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব থাকা সত্ত্বেও তুরস্ক এই ক্ষেত্রে তাদের নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ এবং পাকিস্তানের প্রতি তাদের সমর্থন অগ্রাধিকার দেয়। এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক বড় ধাক্কা হিসেবে বিবেচিত হয়, কারণ এটি তাদের সরবরাহ শৃঙ্খলকে আটকে দেয় এবং ভারতের প্রতি তাদের সামরিক সহযোগিতায় এক অনাকাঙ্ক্ষিত বাধা সৃষ্টি করে। তুরস্কের ভৌগোলিক অবস্থান সামরিক সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বা ইউরোপ থেকে কোনো সমরাস্ত্র দ্রুত গতিতে ভারতে পৌঁছে দেওয়ার জন্য তুরস্কের আকাশপথ বা ভূখণ্ড ব্যবহার করা প্রায়শই অপরিহার্য হয়ে যায়। এর কারণ হল তুরস্ক পূর্ব ও পশ্চিমের সংযোগস্থলে অবস্থিত, যা সামরিক সরবরাহের জন্য সবচেয়ে কার্যকর এবং দ্রুততম রুট সরবরাহ করে। বিশেষ করে অ্যাপাচি হেলিকপ্টারের মতো গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সামরিক সরঞ্জামগুলো শিপিং করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। লোহিত সাগরের উপকূল বরাবর হুথিদের বা ইরানের মতো শক্তিশালী দেশগুলোর নৌ হামলা বা আকাশপথে আক্রমণের ঝুঁকি সর্বদা বিদ্যমান। এই কারণে আকাশপথে কার্গো বিমান ব্যবহার করে এই ধরনের পণ্য পরিবহন করাকে সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হিসাবে ধরা হয়। এই প্রেক্ষাপটে তুরস্কের এই পদক্ষেপ ভারতের লজিস্টিক সাপোর্টের মূল কেন্দ্র বা সরবরাহ পথে এক ধরনের বড় আঘাত হিসেবে বিবেচিত হয়। এটি শুধু সামরিক সরঞ্জাম পৌঁছানোতে বাধা দিচ্ছে না, বরং ভারতের প্রতিরক্ষা প্রস্তুতির উপরও এক পরোক্ষ আক্রমণ বলে মনে করা হচ্ছে। তুরস্কের এই কঠোর অবস্থান শুধুমাত্র একটি আকস্মিক সিদ্ধান্ত ছিল না, বরং এটি তাদের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি এবং আঞ্চলিক ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। তুরস্ক দীর্ঘদিন ধরে ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং প্রভাব বলয় মোকাবেলা করার জন্য সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বজায় রাখার পাশাপাশি পাল্টা হামলা চালানোর নানান ইস্যুকে কেন্দ্র করে তুরস্ক তার প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে চলেছে এবং এই সক্ষমতাকে আঞ্চলিক মিত্রদের সাথে ভাগ করে নিচ্ছে। বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশগুলোকে অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত করার ক্ষেত্রে তুরস্ক এক অগ্রণী ভূমিকা পালন করছে। উদাহরণস্বরূপ পাকিস্তানের নৌবাহিনীর বহরে থাকা পুরনো জার্মান সাবমেরিনগুলো আধুনিকায়নের কাজ করছে তুরস্ক। এছাড়া পাকিস্তান নৌবাহিনীকে নতুন মডেলের ফ্রিগেট সরবরাহ করছে, যা পাকিস্তানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে। আকাশপথে পাকিস্তানের শক্তি বাড়াতে আকিঞ্চি এবং বাইরাক্তার ড্রোনের মতো অত্যাধুনিক ড্রোনগুলো ইতিমধ্যেই পাকিস্তানের হাতে তুলে দিয়েছে তুরস্ক, যা তাদের গোয়েন্দা নজরদারি এবং স্ট্রাইক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইউরোপ এবং ইউরোপ ঘেঁষা দেশগুলোর মধ্যে তুরস্ক ছিল অন্যতম প্রধান এবং সোচ্চার দেশ। কাশ্মীর ইস্যুতে তুরস্কের রাষ্ট্রপ্রধান এবং তুরস্ক সরকার বারবার ভারতের নীতির প্রতি তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ শুধু রাজনৈতিক মঞ্চে সীমাবদ্ধ ছিল না, বরং তা তুরস্কের পররাষ্ট্রনীতিতেও প্রতিফলিত হয়েছে। আর এই ধারাবাহিকতার অংশ হিসাবে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট নতুন যুদ্ধক্ষেত্রে সরাসরি পাকিস্তানকে সমর্থন জানানোর ঘোষণা হিসেবে তুরস্ক এই পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ডেলিভারি আটকে দিয়ে তুরস্ক পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানের স্বার্থ রক্ষায় কতটা দৃঢ় প্রতিজ্ঞ। তুরস্কের এই পদক্ষেপের তীব্রতা এবং এই কূটনৈতিক প্রভাব আরও স্পষ্ট হয় যখন জানা যায় যে হেলিকপ্টার বোঝাই কার্গো বিমানটি যুক্তরাজ্যের এয়ারপোর্টে দীর্ঘ 8 দিন অপেক্ষা করেছিল। এই 8 দিন ধরে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা চলছিল। যুক্তরাষ্ট্র তাদের তুরস্ক দেশকে এই সরবরাহ শৃঙ্খলে বাধা না দেওয়ার জন্য হুমকি ধুমকি এবং অনুরোধ উভয় ব্যবহার করে। তবে দীর্ঘ 8 দিন আলোচনার পরও তুরস্ক তার অবস্থানে অনড় থাকে। পাকিস্তানের স্বার্থকে কেন্দ্র করে তুরস্ক কোনো ছাড় দিতে রাজি হয়নি। ফলস্বরূপ চূড়ান্তভাবে যুক্তরাজ্যের এয়ারপোর্ট থেকে সেই হেলিকপ্টার বোঝাই করা কার্গো বিমানটি আবার যুক্তরাষ্ট্রে ফিরে যায়।
এটি ছিল যুক্তরাষ্ট্রের জন্য এক বড় কূটনৈতিক পরাজয় এবং তুরস্কের ভূরাজনৈতিক দৃঢ়তার এক সুস্পষ্ট উদাহরণ। এই ঘটনা যখন আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে, ঠিক তখনই ভারত পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনা নতুন মাত্রা লাভ করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারত সীমান্তের কাছে পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিপুল সংখ্যক সামরিক সরঞ্জাম জড়ো করা হচ্ছে। শক্তিশালী ট্রেন কার্গো ব্যবহার করে পাকিস্তান তার বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, অত্যাধুনিক আর্টিলারি সিস্টেম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্র দ্রুতগতিতে সীমান্ত এলাকায় মোতায়েন করছে। বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন এবং আশঙ্কা করছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত এলাকায় আরেকটি শক্তিশালী সংঘর্ষ বা বড় ধরনের যুদ্ধের ঘটনা কেবল একটি এখন সময়ের ব্যাপার। উভয় দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছেই চূড়ান্ত রিপোর্ট রয়েছে যে একে অপরের বিরুদ্ধে শক্তিশালী সামরিক মিশন পরিচালনার প্রস্তুতি চলছে। পাকিস্তানের এই বিপুল সামরিক সমরাস্ত্র মোতায়েন তারই অংশ। পাকিস্তানের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা এই দুইটি ফ্রন্টে যুদ্ধ করতে প্রস্তুত, আফগানিস্তান ফ্রন্ট এবং ভারত ফ্রন্ট। উভয় দিকে পাকিস্তান এখন চূড়ান্তভাবে সমন্বয় করে যুদ্ধ করবে, এমনটাই তারা প্রকাশ্যে জানিয়েছে। এই ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমান পরিস্থিতি উভয় দেশের জন্যই অত্যন্ত জটিল। পাকিস্তানের পক্ষে সরাসরি তার ব্যাকআপ হিসেবে চীনের মতো একটি পরাশক্তি সহ সকল সহযোগিতা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে। চীনের সামরিক ও অর্থনৈতিক সকল ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে এবং এক বিশাল শক্তি হিসেবে কাজ করছে, যা তাদের ভারতের বিরুদ্ধে কৌশলগত অবস্থানকে শক্তিশালী করছে। অপরদিকে ভারতের পক্ষে অতীতে যুক্তরাষ্ট্র সেভাবে শক্তিশালীভাবে পাশে দাঁড়ায়নি, তবে এবার পরিস্থিতি ভিন্ন। নতুন নিরাপত্তা চুক্তির অধীনে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্তিশালী সমর্থন পেতে চলেছে। এই সমর্থন শুধু অ্যাপাচি হেলিকপ্টার ডেলিভারির প্রক্রিয়াতেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন ধরনের মিসাইল ডেলিভারি দেওয়ার প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রের লজিস্টিক ও গোয়েন্দা সংস্থার সকল প্রকার ক্ষমতা ভারত তার কম কথা চুক্তির অধীনে ব্যবহারের সুযোগ পাচ্ছে। এটি ভারতের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। সবচেয়ে নাটকীয় মোড় হল যুক্তরাষ্ট্র পাকিস্তানের F-16 যুদ্ধবিমানের বহরকে লক করার ঘোষণা দিয়েছে। এর অর্থ হল পাকিস্তান তার বহরে থাকা প্রায় 60 থেকে 65টি F-16 যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে যুক্তরাষ্ট্রের তৈরিকৃত কোনো অস্ত্র তাদের কোনো বন্ধু দেশের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, এমনকি যদি সে দেশের সার্বভৌমত্বের জন্য তা গুরুত্বপূর্ণ হয় তবুও। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি ব্যতি রেখে সেই অস্ত্র ব্যবহার করা আইনত নিষিদ্ধ। সুতরাং পাকিস্তানের বিমান বাহিনীর একটি বড় অংশ, যা তাদের সামরিক মেরুদণ্ড হিসেবে পরিচিত, তা ভারতের বিরুদ্ধে ব্যবহার করার ক্ষেত্রে এখানে কার্যত ব্লক করা হয়ে গেছে। এটি পাকিস্তানের সামরিক কৌশলের জন্য এক বড় ধাক্কা। যুদ্ধ কখনোই কাম্য নয়, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধ কেবল ধ্বংসযজ্ঞই বয়ে আনে। এই অঞ্চলের সম্ভাব্য যুদ্ধ কেবল ভারত ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা আঞ্চলিকভাবে আমাদের মতো দেশগুলোকে প্রভাবিত করবে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে এবং প্রশ্ন জাগছে যে আমরা এই যুদ্ধকালীন পরিস্থিতি থেকে কতটুকু নিজেদের দূরে রাখতে পারি এবং বাংলাদেশ আসলে কতটুকু দূরে থাকতে পারে। এই জটিল ভূরাজনৈতিক টানাপোড়েন, সামরিক উত্তেজনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা আগামী দিনগুলোতে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এক বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হবে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কূটনৈতিক চাল, প্রতিটি সামরিক মোতায়েন অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ এর পরিণতি সুদূরপ্রসারী হতে পারে।